সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই রেনেটা পিএলসি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা কথা বলতে চাই ওভারিয়ান ক্যান্সার নিয়ে। আমরা জানি যে একটা সময় ছিল যখন ক্যান্সার মানেই ছিল ভীষণ আতঙ্কের এবং বলাই হয়ে থাকতো যে ক্যান্সারের কোনো আসলে অ্যান্সার নেই, কোনো উত্তর নেই। কিন্তু সময়ের সাথে সব কিছু পাল্টেছে, চিকিৎসা বিজ্ঞান আধুনিক ধারায় প্রবেশ করেছে। এখন ক্যান্সারের রোগীর সংখ্যা আসলে যতখানি আগে নির্ণয় করা যেত না, এখন কিন্তু অনেক বেশি রোগী শনাক্ত করা যায়। এবং চারদিকে আমরা যদি পরিবেশ পরিস্থিতি দেখি চারদিকে ক্যান্সার রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তার মধ্যে অন্যতম একটি ক্যান্সার হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, যাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। কারণ প্রাথমিকভাবে অন্যান্য ক্যান্সারের যে ধরনের লক্ষণগুলো প্রকাশিত হয়, ওভারি বা ডিম্বাশয় নারীদের একটি খুব ভিতরে অর্গান থাকার কারণে অনেক সময় কিন্তু সেই সিমটমগুলো স্বাভাবিকভাবে ওইভাবে প্রকাশিত হয় না। ফলে যখন সেটি নির্ণয় হয় তখন দেখা যায় যে সেটি অনেকখানি ছড়িয়ে গেছে, জীবনের সংশয় তৈরি হয়। কাজে সেই ক্যান্সারটি নিয়ে কিন্তু আলোচনার অনেক গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সমগ্র বিশ্বের সঙ্গে ওভারিয়ান ক্যান্সারের বর্তমান পরিস্থিতিটি কী ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে এবং বর্তমানে আরও কি ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধের জন্য করা যায়, এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে সেই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার রুমানা আফরোজ, কনসালটেন্ট, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল। আপনাকে স্বাগত ডাক্তার আফরোজ। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানান। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। আপনাকে স্বাগত ডাক্তার আরমান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা আজকে ওভারিয়ান ক্যান্সার নিয়ে যে আলোচনায় যুক্ত থাকব, সেখানে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে সেখানে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে ডাক্তার রুমানা আফরোজ আপনার কাছে আসতে চাই যে ওভারিয়ান ক্যান্সার যাওয়ার আগে ওভারি সম্পর্কে একটু জানতে চাই যে আসলে এটি গুরুত্বপূর্ণ একটি অর্গান, ফিমেল অর্গান। এটির অবস্থানটি কোথায়, আসলে কিভাবে কাজ করে, এর কাজ কি, এবং ক্যান্সারের এর যে এপিডেমিওলজিক্যাল যে পার্টটি রয়েছে কতখানি আক্রান্ত হচ্ছে মানুষ? থ্যাংক ইউ। ওভারি বা ডিম্বাশয় হচ্ছে মহিলাদের প্রজননতন্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। মহিলাদের যে জরায়ু থাকে, আমরা সবাই জরায়ুর নাম শুনেছি, জরায়ুর ঠিক দুপাশে দুটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি, ডিম্বাশয়ে দুটা গ্রন্থি থাকে। এবং যেহেতু এটা একটা গ্ল্যান্ড, এর মেইন কাজ হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, মহিলাদের জন্য অতি জরুরি দুটি হরমোন নিঃসরণ করা, যেটি মহিলাদের বাহ্যিক বা ফেমিনিন কিছু ক্যারেক্টার নির্ধারণ করে এবং অবশ্যই রিপ্রোডাকশনেও হেল্প করে। এবং এর আরেকটি কাজ হচ্ছে যেটা বললাম যে রিপ্রোডাকশন হেল্প করে, এটি এগ তৈরি করে। সুতরাং এটি অতি গুরুত্বপূর্ণ একটি অর্গান এবং এই অর্গান থেকে যদি কখনো ক্যান্সার তৈরি হয় তখনই এটাকে আমরা আসলে ডিম্বাশয়ের ক্যান্সার বলি। আর পৃথিবীব্যাপী আসলে ডিম্বাশয়ের ক্যান্সার দিনকে দিন বেড়েই চলেছে এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও দেখা গেছে যে গত 5 বছরে ওভারিয়ান ক্যান্সার খুব মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটি খুব মানে সিমটমটা সেরকমভাবে প্রকাশিত হচ্ছে না, দেখা যায় বেশিরভাগই অ্যাডভান্স স্টেজে আসছে। বাংলাদেশের দেখা যাচ্ছে প্রতি লক্ষে 8 জন মহিলা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত, যা অত্যন্ত চিন্তার বিষয় অ্যাকচুয়ালি। এবং একই সঙ্গে যে মানে ওভারি তো দুটি রয়েছে, ডান দিকে বাম দিকে, এবং এর সাথে যে টিউবটি রয়েছে ফ্যালোপিয়ান টিউব এবং এর সাথে কাছাকাছি লাইনিং গুলো, সেটির কি আক্রান্ত হতে পারে ক্যান্সার? এটি কি ওভারিয়ান ক্যান্সারের পার্ট ধরা হবে? জি, আসলে এখন আসলে এটি খুব আধুনিক গবেষণায় ধরা পড়েছে যে আসলে ওভারিতে যে ক্যান্সারটা হয় এটা অ্যাকচুয়ালি ও যে ফ্যালোপিয়ান টিউব বা জরায়ুর যে নালীটা, সেটার যে একদম লাস্টের পোরশনটা ফিমব্রিয়েটেড এন্ড, ওখান থেকে আসলে ক্যান্সারটা শুরু হয় এবং ওখান থেকে অ্যাকচুয়ালি ক্যান্সার সেলগুলো যখন ডিম্বাশয়ে পড়ে ওভুলেশনের সময়, মেয়েদের যে ডিম্বপাত হয় একটা মাসের সময়ে, ওই সময় সেলগুলো ওখানে ইমপ্ল্যান্টেড হয় এবং সেখান থেকেই পরবর্তীতে ক্যান্সার শুরু হয়। ওটাকেও এর অংশ হিসেবে, ওটাকেও আসলে এটার অংশ ইদানিং ধরা হচ্ছে। জি, আপনি এবং এছাড়াও বললেন যে প্রায় 9 নম্বর মানে হ্যাঁ, আর পৃথিবীব্যাপী মহিলাদের যে 10টা যদি আমরা টপ 10 ক্যান্সার বিবেচনা করি তাহলে এটার অবস্থান 8 নম্বরে। কাজেই 8 নম্বরে, মানে এটি প্রথম 10 এর মধ্যে আছে আর কি। কাজে এটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, মানে অনেকেই আক্রান্ত হচ্ছে। ধন্যবাদ ডক্টর রুমানা। ডক্টর রেজা, আমি যদি একটু জানতে চাই আপনার কাছে যে আসলে বর্তমানে এই ওভারিয়ান ক্যান্সারকে আমরা অনেক সময় সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে, যে অন্যান্য ক্যান্সারের যদিও কিছু টিউমার, কিছু লক্ষণ, অন্য কিছু প্রকাশিত হয়, কিন্তু ওভারিয়ান ক্যান্সারটি এত ভিতরের একটি অর্গান, অনেক সময় ঠিক বোঝা যায় না। সেটা আসলে কি ধরনের লক্ষণগুলো তারপরেও বোঝা যাওয়া সম্ভব, বা কি হলে রোগীরা ধারণা করবে যে তার ওভারিটি আসলে আক্রান্ত হয়েছে, বা কোন ধরনের সিমটম গেলে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত?
ধন্যবাদ। ডেফিনেটলি ওভারিয়ান ক্যান্সারকে আসলে সাইলেন্ট কিলার বলা হয়, তার কারণ হচ্ছে যে আমরা বারবারই বলছি যে ওভারিয়ান ক্যান্সারের যে লক্ষণগুলো রয়েছে, আমি লক্ষণগুলোতে আসবো, বাট যে লক্ষণগুলো রয়েছে সেগুলো আসলে প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না। তো সে কারণেই দেখা যায় যে অনেক সময় যখন রোগী তার সমস্যাগুলো নিয়ে চিকিৎসকের কাছে আসে, এবং বেশিরভাগ সমস্যাই দেখা যায় যে কিছু ভেগ সিমটমস, বুঝতে পারা যায় না যে আসলে এই লক্ষণগুলো কোথা থেকে আসছে। এই যে পেলভিস বা জরায়ু বা এর আশেপাশে যে অর্গান, যেগুলোকে আমরা গাইনোকোলজিক্যাল পার্ট বলি, সেখান থেকে আসছে নাকি জিআইটি মানে আমাদের যে পাকস্থলী আছে বা অন্যান্য যে জিআই যে পার্টটা রয়েছে সেখান থেকে আসছে, এটা কিন্তু আমরা প্রথমে রোগীরা আইডেন্টিফাই করতে পারে না। এবং দেখা যায় যে অনেক সময় কিন্তু এই ওভারিয়ান ক্যান্সারের রোগীরা কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টরদের কাছে যায় তাদের সমস্যা নিয়ে, কারণ দেখা যাচ্ছে যে লক্ষণগুলোর কথায় আমরা আসবো যে হয়তো পেট ফেপে যাচ্ছে, একটু পেট ফোলা ফোলা লাগছে, অল্প একটু খেলেই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে একদম ফুলনেস, পেট ফুলে গেছে এরকম। তারপরে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরিনেশন মানে দেখা যাচ্ছে যে মিকচুরেশন করতে অসুবিধা হচ্ছে। এই জাতীয় লক্ষণগুলো অনেক সময় থাকে পেশেন্টদের মধ্যে। আর পাশাপাশি অনেকেরই দেখা যায় পেটের মধ্যে পানি চলে আসে, পেটে ব্যথা হতে পারে, এবং সেই ব্যথাটাও দেখা যাচ্ছে যে এমন ভেগ ব্যথা হয় পেশেন্ট আসলে আইডেন্টিফাই করতে পারে না যে ব্যথাটা আসলে কোথায় হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণেই দেখা যায় যে প্রথম দিকে হয়তো সে এটাকে ইগনোর করে, অথবা সে বিভিন্ন ধরনের ডক্টরদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের ঔষধপত্র খেয়ে দেখা যাচ্ছে যে অনেকটা সময় পার করে ফেলে। তারপরে যখন কোনো কিছুতেই কোনো সমাধান হয় না, তখন যখন সে হয়তো গাইনি অনকোলজিস্টের কাছে গেল বা গাইনোকোলজিস্টের কাছে গেল, অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করে ইনসিডেন্টালি হয়তো দেখা গেল যে তার এরকম ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে যে তার হয়তো ততক্ষণে হয়তো এটা অনেকটাই বাড়তি হয়ে গেছে। আর এই কারণে এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, কারণ এটা যেহেতু আগে কখনো প্রকাশ পায় না। এই ক্ষেত্রে আসলে আমাদের এই অ্যাওয়ারনেস বা সচেতনতাটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে মানুষ যত এটাকে সচেতন হবে যে আমার এই লক্ষণগুলো থাকলে পরে এটাও একটা অসুখের অংশ, ওভারিয়ান ক্যান্সারের একটা অসুখের অংশ হতে পারে, ডেফিনেটলি এটা নারীদের। অসংখ্য ধন্যবাদ ডক্টর আরমান। আমরা আসলে এই কথাটি ভীষণ গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলোর সাথে এই সিস্টেমটির তেমন কোনো সংযোগ অনেক সময় নাও থাকতে পারে, অন্যান্য সিস্টেমের সাথে সিমিলার কিছু মানে লক্ষণ সে প্রকাশ করে। এটি নিয়ে আসবো। আমি তার আগে যেতে চাই ডাক্তার রুমানা আফরোজ আপনার কাছে, যে আসলে ওভারিয়ান ক্যান্সারটি আসলে কি কি ধরনের হয়ে থাকে, সাধারণত কি কি ধরনের হয়ে থাকে এবং সবচেয়ে কমন কোনটি হয়ে থাকে? আচ্ছা, ওভারিয়ান ক্যান্সার যদি আমরা মোটামুটিভাবে বলতে পারি যে এর ওভারির যে অংশ বা কোষ থেকে ওভারিয়ান ক্যান্সারটি ডেভেলপ করছে তার উপর ভিত্তি করে আসলে একে মোটামুটিভাবে দুই ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ওভারির যে আবরণ বা কাভারিং, এখান থেকে যে সেল থেকে যদি ক্যান্সারটা ডেভেলপ করে তাকে আমরা এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার বলি। যদি আবরণ থেকে না তৈরি হয়ে যদি এটা ওভারির ভেতরের অংশ থেকে তৈরি হয় তাহলে এটাকে আমরা নন এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার বলি। সাধারণত এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারটাই প্রাদুর্ভাবটাই বেশি ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও। এবং যদি আমরা এগ্রেসিভনেসের কথা চিন্তা করি সেক্ষেত্রে আসলে এপিথেলিয়ালটাই এটাই সবচেয়ে বেশি। আমার আরেকটি সম্পূরক প্রশ্ন ছিল যে টারমান যেটি বললেন যে সিমটমগুলো বেশিরভাগই দেখা যায় অন্যান্য সিস্টেমের, কিন্তু এটি তো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজে গাইনোকোলজিক্যাল কোনো সিমটম কি আসলে কখনো দেখা দেয় বা কোনো কিছু আপনারা লক্ষ্য করেন কিনা? ডক্টর আরমানের কথা আমি যোগ করতে চাচ্ছি যে সিমটমগুলো হয়, যে একটা ভেগ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা একটা অনেক দিন থাকে, প্লাস যে ফুলনেস, মানে আমার সবসময় মনে হবে পেটটা ভরা, এবং খাবারে অরুচি, যদিও এগুলো ভেগ সিমটম, কিন্তু ডিফারেন্সিয়েট করার পদ্ধতিটা হচ্ছে যে এই সিমটমগুলো নর্মাল, যে আমরা পেটের সমস্যা হলে ওষুধ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ বা পেইন কিলার, ঠিক হয়ে যায়, কিন্তু এগুলো পারসিস্ট করে, মানে সপ্তাহে দেখা যায় বেশিরভাগ সময় মহিলারা এই সমস্যায় ভোগে এবং কোনো ওষুধে নিরাময় হয় না, তখন আসলে মাথায় সাসপিশন হয়। আর গাইনোকোলজিক্যাল যে সিমটমটা আসে, যদি খুব আর্লি স্টেজে মহিলারা বুঝতে না পারে, তখন দেখা যায় যে এটা একটা লাম্প ফর্মেশন হয়, অর্থাৎ পেটে একটা হয়তো পেশেন্ট বলতে পারে যে চাকা পাচ্ছি, অথবা পেটটা ফুলে যাচ্ছে, অথবা দেখা যায় যে এই পেইনটা কন্টিনিউয়াস বেড়েই চলেছে। এই তিনটা সিমটম নিয়ে অ্যাকচুয়ালি গাইনোকোলজিস্টের কাছে আসে। অথবা কখনো কখনো দেখা যায় একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, আল্ট্রাসোনোগ্রাম নিয়েও আসে, সেখানে ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা ধরা পড়লো যে একটা ওভারিতে একটা ম্যাস। জি, এভাবেও আসে। অসংখ্য ধন্যবাদ আফরোজা। ডাক্তার আরমান,
আমি যেটা আসতে চাই যে আসলে কারা আসলে রিস্কের মধ্যে সবচেয়ে বেশি থাকে। আমরা এই ক্ষেত্রে পারিবারিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ এবং অনেক সময় জেনেটিক কিছু কনসিকুয়েন্সও কিন্তু পরবর্তী বংশ পরম্পরায় চলে যায়। কারা আসলে মেইনলি রিস্ক ফ্যাক্টর এজ ভেরিয়েশন হিসেবে কারা মূল রিস্কের মধ্যে আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বয়সের দিক থেকে যদি আমরা বলতে চাই, যারা ঝুঁকির মধ্যে থাকেন এর মধ্যে হচ্ছে বলা হয় যে গবেষণায় দেখা গেছে যে 50 বছর বা এর অধিক বয়সের যারা, তাদের ক্ষেত্রেই ওভারিয়ান ক্যান্সার বা এই জিনিসটা বেশি হয়। এখন একটা বিষয় যেটা ডক্টর রুমানা বলছিলেন যে জি। টাইপস অফ ওভারিয়ান ক্যান্সার, সাধারণত এই যে এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার যেটা খুব কমন, সেটাই কিন্তু এই গবেষণার মানে এই যে 50 বছরের যে বিষয়টা সেটার ক্ষেত্রে। কারণ অন্যান্য যে ভেতর থেকে যেগুলো হচ্ছে, যেমন আমরা যদি বলি যে জার্ম সেল টিউমার, সেগুলো কিন্তু আসলে কম বয়সে হয়। হ্যাঁ, সো আমরা কমনটা নিয়ে যদি আলোচনা করি তাহলে এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার ডেফিনেটলি 50 বছরের অধিক যারা নারী তাদের ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি। এর পাশাপাশি হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টরটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ ওভারিয়ান, আমরা জানি যে বেশ কয়েকটা ক্যান্সার আছে যার সাথে জেনেটিক ফ্যাক্টরটা রিলেটেড, তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার একটা অন্যতম। তার কারণ আমরা ব্র্যাকা জিন যে আছে, BRCA1 BRCA2, এই জিনগুলোর মিউটেশন যাদের মধ্যে থাকে পারিবারিকভাবে, তাদের মধ্যে কিন্তু এই ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর পাশাপাশি যদি আর কোন কোন ঝুঁকির মধ্যে কারা ঝুঁকির মধ্যে থাকতে পারে এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে যাদের ওবেসিটি আছে, তারপরে এই ক্ষেত্রে যাদের কায়িক পরিশ্রম যারা কম করেন, তাদের মধ্যে কিন্তু এটা অবশ্য অনেক ক্যান্সারের সাথে মিল করবে, মানে কমন কিছু রিস্ক ফ্যাক্টরগুলো। এবং এই ব্র্যাকা জিনটি তো দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সাথেও আসলে যুক্ত। অনেকে আমরা দেখেছি যে যদি পরিবারে কারো ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার থাকে, তাহলে কি আসলে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়? এটার সাথে অবশ্যই এর সম্পর্ক রয়েছে। জেনেটিক ফ্যাক্টরটা আসলে জেনেটিক প্রিডমিনেন্সের মধ্যে একটা জিন থেকে কিন্তু অনেক ধরনের ক্যান্সার হতে পারে। তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তারপর হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, এইগুলোর মধ্যে কিন্তু একটা সংযোগ রয়েছে। এবং এই মিউটেশন থাকলে পরে ডেফিনেটলি এই সচেতনতাটুকু থাকতে হবে যে এই ক্যান্সারগুলোর বিষয়ে সচেতন থাকা, এবং এই সব ক্যান্সারের যেই লক্ষণ বা যেই প্রকাশভঙ্গিগুলো রয়েছে সেগুলোর সাথে মানুষ যদি হ্যাবিচুয়েটেড থাকে যে হ্যাঁ এই জিনিসগুলো জানতে হবে, তাহলে কিন্তু মানুষ আর্লি চিকিৎসকের পরামর্শ নেওয়া অথবা আর্লি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আর্লি ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রুমানা। আমি আপনার কাছে একটু আসতে চাই যে যাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে বা যাদের লেট মেনোপজ হচ্ছে অথবা যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন, তাদের সাথে কি ওভারিয়ান ক্যান্সারের কোনো রকম সংযোগ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। আসলে ওভারিয়ান ক্যান্সার যে ঝুঁকির কথাগুলো ডক্টর আরমান বললেন, তার সাথে কিছু এডিশনাল ঝুঁকি আছে যোগ করতে যাচ্ছি। যেমন রিপ্রোডাক্টিভ কিছু ফ্যাক্টর আছে, যে যারা আসলে কখনো গর্ভধারণ করেনি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা একটা ঝুঁকির ফ্যাক্টর। দেখা যাচ্ছে যে যারা গর্ভধারণ করেছে তাদের তুলনায় যারা গর্ভধারণ কখনো করেনি তাদের প্রায় 30% রিস্ক থাকে ওভারিয়ান ক্যান্সার হওয়ার। এবং আপনি যে বললেন হরমোন থেরাপির কথা, যদি কেউ ইস্ট্রোজেন কন্টেনিং হরমোন নেয়, মানে হরমোন তো আসলে অনেক রকম থেরাপি আছে, যদি ইস্ট্রোজেন কন্টেনিং হরমোন থেরাপি কেউ নেয় এবং অনেক বছর ধরে, যদি 10 বছর ধরে কেউ এই থেরাপিটা নেয়, তাহলে তার কিন্তু ওভারিয়ান ক্যান্সার হওয়ার রিস্কটা বেশি। এবং আরেকটা জিনিস যে আমাদের একটা মেনোপোজের একটা বয়স থাকে অ্যাকচুয়ালি, যে সাধারণত 50 থেকে 52 বছরই মেনোপোজ হয়ে থাকে। কিন্তু কারো দেখা যায় লেট মেনোপোজ হচ্ছে, অর্থাৎ 55 হয়ে যাচ্ছে, 57, 60 হয়ে যাচ্ছে, মেনোপোজ হচ্ছে না। তাহলে এই যে একটা লম্বা সময় ধরে তার মেনস্ট্রুয়াল সাইকেল চলছে, এটারও কিন্তু একটা খুব ডাইরেক্ট ইফেক্ট আছে ওভারিয়ান ক্যান্সার হওয়ার উপরে। যেহেতু ওভারিয়ান ক্যান্সারটা আসলে ডিপেন্ড করছে নাম্বার অফ ওভুলেশনের উপরে, মানে আপনার পুরো লাইফে আপনার যতগুলো ডিম্বপাত বা ওভুলেশন হচ্ছে সেই সংখ্যাটার উপরেই কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা, যত লম্বা সময় ধরে সাইকেলটা চলে তত রিস্কটা বেড়ে যায় সেই ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় আসলে আমরা যদি চিন্তা করি যে জেনেটিক একটি কমিউনিকেশনের কথা বললেন, বিশেষ করে ব্র্যাকা 1, 2 এই জিনগুলোর ক্ষেত্রে। বাইরের দেশে আমি জানি না কি অবস্থা, কিন্তু আমাদের দেশের অবস্থা তো আসলে এই স্ক্রিনিং যে বিষয়টি রয়েছে, কারো যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো যদি অন্যান্য সদস্যরা আক্রান্ত হয়ে থাকে তাদের ফ্যামিলি, তাহলে তাদের স্ক্রিনিং প্রসেসটা কি, অথবা ওভারিয়ান ক্যান্সারের জন্য কোনো স্ক্রিনিং কোনো প্রসেস রয়েছে কিনা? আসলে ওভারিটা তো আসলে আমাদের শরীরের একেবারে ভেতরের অংশ, যেটা অ্যাক্সেসিবল অঙ্গ না, এবং এটার কোনো ক্যান্সার পূর্ববর্তী স্টেজ নেই, যার জন্য এটার স্ক্রিনিং ঠিক রেকমেন্ডেড স্ক্রিনিং মেথড আসলে ওয়ার্ল্ড ওয়াইড নেই, কিন্তু জেনারেল পপুলেশনের জন্য এটা। কিন্তু যারা ঝুঁকিতে আছেন, অর্থাৎ আপনি যেটা বললেন যারা ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের জন্য যেটা করণীয়,
ওনারা আসলে ওনাদের একটা ব্লাড টেস্ট করতে পারেন ওনাদের জেনেটিক মিউটেশন আছে কিনা, এটা আসলে জেনে নিতে হবে। সেটি করা যায় যে blood আমাদের test-এ। ফ্যামিলিতে একজন ক্যান্সার রোগী আছে মানে এই না যে আমি ঝুঁকিতে আছি, অবশ্যই ঝুঁকিতে আছি, কিন্তু আমি যদি দেখি যে আমার বডিতে BRCA1 BRCA2 মিউটেশনটা আছে কিনা, এটা কিন্তু এটা ব্লাডের মাধ্যমে ব্লাডের মাধ্যমে টেস্ট করা যায় এবং বাংলাদেশে হচ্ছে এখন। বাংলাদেশে হচ্ছে। তো আমি যদি এই টেস্টটা দেখি যে হ্যাঁ আমি মিউটেটেড, মানে আমি মিউটেশন, আমার বডিতে মিউটেশন আছে, তাহলে আমার একটা স্ক্রিনিং দরকার। কারণ তাহলে আমি অন্যদের তুলনায় প্রায় 40% বা ডাবল রিস্কে পড়ে যাচ্ছি। তাহলে আমি কি করব, তাহলে তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে তারা প্রতি 6 মাস পর পর টিভিএস বলে একটা আলট্রাসোনোগ্রাম আছে, তারা ওই টেস্টটি করবেন এবং একটা নির্দিষ্ট বয়স যেমন 40 বা 45 বছর হলে তারা যেটা করতে পারেন, একটা প্রোফাইল্যাকটিক্যালি ধরেন তাদের বাচ্চা হয়ে গেছে, ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, 6 মাস পর পর টিভিএস করাটাও একটা হ্যাসেল, তখন যেটা করতে পারেন তারা প্রোফাইল্যাকটিক্যালি তাদের ওভারি এবং টিউব সার্জিক্যালি রিমুভ করতে পারেন। যেটা আমরা দেখেছি যে একজন বিখ্যাত গায়িকা ব্র্যাকা জিন পাওয়ার পর ব্রেস্ট সার্জারি করে জি ফেলেছিলেন। জি 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 ও এটা হচ্ছে অভিনেত্রী, ওভারি এবং অ্যাঞ্জেলিনা ব্রেস্ট দুটো একই জেনেটিক মিউটেশনে আপনি যেটি কথা যোগাযোগ বলেছেন। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে একটু আরমান আপনার কাছে একটু আসতে চাই যে আসলে আমরা একটি কথা বলেছি যে ওভারিয়ান ক্যান্সার যখন ধরা পড়ে তখন দেখা যায় যে অন্যান্য ক্যান্সারের মতো একেবারে খুব প্রাইমারি স্টেজে অনেক সময় ধরা পড়ে না। সেটি আপনার যদি স্টেজিংটা আপনার কাছে প্রথমে শুনবো আসলে কী কী স্টেজিংগুলো রয়েছে এবং কোন কোন স্টেজে সাধারণত ধরা পড়ে এবং এর আউটকামটা কীরকম হয় একটু আমাদেরকে জানান। ধন্যবাদ। স্টেজিং নর্মাল কমন যেই স্টেজিংয়ের ব্যাপারে কথা বা পর্যায়, ক্যান্সারের পর্যায়ের ক্ষেত্রে যে কথা, সেটা হচ্ছে আমরা জানি যে 4টা স্টেজ থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে হচ্ছে স্টেজ 3 লেভেলে, হ্যাঁ, আর তারপরেই হচ্ছে স্টেজ 4। স্টেজ 1 বা স্টেজ 2 এটা খুব কম পাওয়া যায়, কারণ হচ্ছে ওই একটাই সচেতনতা না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে এই লক্ষণগুলোকে শরীরের মধ্যে পুষে থাকা হচ্ছে এবং একটা সময় যখন ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে যে সেটা অলরেডি স্টেজ 3 হয়ে গেছে আর কি। তবে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু স্টেজিংয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন অন্যান্য অনেক ক্যান্সারে অ্যাসাইটিস অর্থাৎ পেটে পানি আসাটা, সেটা যেমন অনেক দেখা যাচ্ছে স্টেজ 4 অনেক ক্যান্সারের ক্ষেত্রে, ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটার মধ্যেও কিছু একটু পার্থক্য রয়েছে। এটা মানে অ্যাসাইটিস মানেই যে একদম স্টেজ 4 হয়ে গেছে, বিষয়টা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সবসময় এরকম নয়। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে স্টেজ বা পর্যায় জানার জন্য আমাদেরকে ডেফিনেটলি সেই যদি এ ধরনের কোনো লক্ষণগুলো পাওয়া যায় অথবা ইনসিডেন্টালি ডায়াগনোস হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখতে হয় যে এটা আসলে কোন পর্যায়ে রয়েছে, কারণ আমরা জানি যে পর্যায়ের সাথে কিন্তু চিকিৎসার একটা সম্পর্ক রয়েছে। আমি চিকিৎসা বিষয়ে আসবো, তার আগে ডক্টর রুমান আপনার কাছে আসতে চাই, যদি একটা পেশেন্ট এই ধরনের কোনো সাসপিশন নিয়ে আপনাদের কাছে আসে যে না আমার দীর্ঘদিন থেকে লোয়ার নিচের পেটে ব্যথা হচ্ছে, আমার নানান ধরনের সমস্যা হচ্ছে, বা আপনি সন্দেহ করলেন যে তার ওভারিয়ান ক্যান্সারটি রুল আউট করা দরকার, সাধারণত কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন স্টেপ ওয়াইজ? ইনিশিয়ালি যদি আমার সিমটম শুনে মনে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সিমটমগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার বয়সটা। যদি এই সিমটমগুলো একটা কম বয়সী মেয়ে করে তখন আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু 50 ঊর্ধ্ব মহিলা যদি এই সমস্যাগুলো বলেন এবং অনেকদিন ধরে হচ্ছে, তাদের জন্য আমাদের একটা সাসপিশন থাকে। তখন আমরা যে ইনভেস্টিগেশনটা করি, আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি ইনিশিয়ালি উইথ কালার ডপলার, যেটা আমাদেরকে হেল্প করে, যে দুটা জিনিসই হেল্প করে, যে ওভারিতে আদৌ কোনো লেশন আছে কিনা এবং থাকলে ওটার নেচারটা কি, এটা কি নর্মাল টিউমার নাকি এটার মধ্যে ক্যান্সার জনিত কোনো সম্ভাবনা আছে। তো এখন অনেক অত্যাধুনিক ইমেজিং মেথড আছে, তো যারা আসলে বিভিন্ন ওভারি টিউমারের গঠন দেখে, স্ট্রাকচারাল কিছু প্যারামিটার দেখে তার ইমেজিংয়ে বলে দিতে পারে একটা স্কোরিং করে যে এটার আসলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু। তো ওই স্কোরিংটা যদি বেশি আসে, ম্যালিগনেন্সির দিকে বেশি আসে, তখন আমরা আবার কিছু টিউমার মার্কার বা ব্লাড টেস্ট করাই, যেগুলো আরেকটু কনফার্ম করে যে এটা কি ক্যান্সার কি ক্যান্সার না। এই স্টেজেই আমরা আগাই। যখন দেখা যায় যে হ্যাঁ বেশ ভালোই সাসপিশন ওভারিয়ান ক্যান্সার হয়, তখন আমরা কোনো তাকে অনকোলজি সেন্টার অথবা কোনো টার্সিয়ারি সেন্টার যেখানে অনকোলজি সাপোর্ট আছে, তো ওখানে ইউজুয়ালি তার ট্রিটমেন্টটা হয়, শুরু করেন। এখানে যে CA-125 এটি একটি মার্কার কিছুটা রয়েছে, যেটা আসলে হয়তো স্পেসিফিক নয়, মানে এটা বেশি মানেই যে ক্যান্সার তা নয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হিসেবে অনেক সময় দেখা যায়। এটা ওই যে আমি বললাম, যখন আমাদের কাছে ইমেজিংয়ে যখন আমার কাছে সাসপিশন একটা লাগে যে হ্যাঁ সাসপিশাস একটা লেশন, তখন আমরা এই মার্কারগুলো করতে দিই। CA-125টা একটা বড় একটা ইম্পর্টেন্ট মার্কার। এছাড়া CA-199, CEA এসব কিছু যেগুলো আসলে একেবারেই স্পেসিফিক কিছু মার্কার আমরা করতে দিই। এগুলো যখন রেজড হয়
তখন আমাদের সাসপেশনটা আরো গাঢ় হয় যে এটা। আমি যেটা জানতে চাই যে এছাড়া যদি আসলে এটা ছড়িয়ে পড়েছে কিনা বা অন্যান্য অর্গানগুলোতে গিয়েছে কিনা, এর জন্য ফার্দার কোনো পরীক্ষা আপনারা করে থাকেন কিনা, যেমন সময় সিটি স্ক্যান, এমআরআই অথবা পর্যায়গুলো জানার জন্য, স্টেজ মানে ছড়িয়ে যাওয়া এটা দেখার জন্য আমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান, সেটা সিটি স্ক্যান মানে শুধু যে পেটের সিটি স্ক্যান এমন নয়, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনের সাথে আমাদের সিটি স্ক্যান অফ চেস্ট দেখতে হয়। অনেক সময় আমাদেরকে অনেক পেশেন্টের হয়তো সিটি স্ক্যান করানো যাচ্ছে না বিভিন্ন কারণে, কিডনির সমস্যার কারণে কন্ট্রাস্ট দেওয়া যাচ্ছে না, এরকম কারণে অনেক সময় আমাদেরকে এমআরআই অফ অ্যাবডোমেন করে দেখতে হয় যে এটা কোন পর্যায়ে রয়েছে। এছাড়া আমরা জানি যে পেট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা রয়েছে, পজিট্রন এমিশন টমোগ্রাফি, যেটা পেট সিটি স্ক্যান, এটি কিন্তু রয়েছে এখন এবং আমাদের দেশের বেশ কয়েকটা জায়গায় অ্যাভেলেবেল আছে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এবং এই পরীক্ষাটির মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা ধারণা পাওয়া যায় যে প্রাথমিক ক্যান্সারটা কোথায় রয়েছে, তো সেটা তো আমরা জানছি, পাশাপাশি হচ্ছে যে এটা কোন কোন জায়গায় ছড়িয়ে গিয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা পাই। এবং অবশ্যই চিকিৎসা শুরু হওয়ার আগে, সেটা আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম সবগুলো যে সবার ক্ষেত্রে করতেই হবে এমন নয়, বাট চিকিৎসা শুরু হওয়ার আগে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, মিনিমাম একটা কথা, স্ট্যান্ডার্ড একটা কথা, অর্থাৎ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড স্টেজিং ওয়ার্কআপ হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু আমরা চিকিৎসা করতে গিয়ে বিপদে পড়ব। আমরা তো রোগ নির্ণয়ের কথা বেশ কিছু কথা আর যুক্ত করেছি, এর সাথে আরও কিছু সফিস্টিকেটেড মানে ফাইন কিছু ইনভেস্টিগেশনের কথা কি আমরা আসলে আমাদের দেশে হয়, অথবা যারা বাইরের দেশে হচ্ছে আমরা করতে পারছি কি? জি, আমাদের দেশে আমি যদি বলি কি কি পরীক্ষাগুলো আসলে আমাদের ট্রিটমেন্টের সাথে রিলেটেড, একটা হচ্ছে আমরা ব্রাকা মিউটেশনের কথা বললাম যে এই মিউটেটেড পেশেন্টদের ক্যান্সার হওয়ার রিস্ক বেশি, একই সাথে এই মিউটেশন যাদের আছে তাদের কিন্তু ট্রিটমেন্টেও চেঞ্জ আসে, যে তাদের ট্রিটমেন্টটা আসলে ডিফারেন্ট হয়, তাদের কেমোথেরাপি রেসপন্সটা ডিফারেন্ট হয়। কাজে তারা যদি প্রত্যেকটা ওভারিয়ান ক্যান্সার পেশেন্টেরই আসলে এই জেনেটিক মিউটেশন টেস্টটা করা উচিত। যদিও বাংলাদেশে খুব মানে বিস্তর পরিসরে এখন এটা শুরু হয়নি, তবে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, এটা একটা আশার কথা। তো এই টেস্টগুলো করলে আসলে তার থেরাপি লেভেল পর্যায়ে আসলে অনেক হেল্প হয়, কোন ট্রিটমেন্ট তার কাজে লাগবে এটা ডিটারমাইন করা যায়। জি জি, এবং কিছু কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আছে যেগুলো ডিজিজকে আরও স্পেসিফিকভাবে ডায়াগনোসিস করতে হেল্প করে, এগুলো আমাদের বাংলাদেশে ইদানিং অনেক জায়গায় হচ্ছে। ডক্টর আরমান বোধ কিছু যোগ করতে চান? জি, ডক্টর রোমানের সাথে যেটা যোগ করবো সেটা হচ্ছে যে একটা যেটা উনি বলছিলেন যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কেমিক্যাল পরীক্ষা, বায়োপসির যে টিস্যু রয়েছে সেখান থেকে এটা করা হয় সাধারণত। দেখা যায় যে অনেক সময় কিন্তু ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে না যেটা আসলে কী ধরনের, তো সেই ধরনের পরিস্থিতিতে কিন্তু কিছু কেমিক্যাল পরীক্ষার মাধ্যমে, কিছু মার্কার ইউজ করার মাধ্যমে এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছানো হয়। এবং এটা কিন্তু আমাদের দেশেই অনেক জায়গাতে এটা এখন পসিবল। এবং বেসিক্যালি সত্যি কথা যেটা, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট করতে আসলে 3 থেকে 7 দিনের বেশি সময় লাগে না, কারণ এই কেমিক্যাল পরীক্ষাগুলো যদি যিনি প্যাথোলজিস্ট তিনি যদি এটার কনক্লুশনে পৌঁছাতে পারেন 3 দিনের মধ্যেই বা 72 ঘন্টার মধ্যেই কিন্তু এই পরীক্ষার রিপোর্ট দেওয়া সম্ভব। তো এই ব্যাপারে কিন্তু আমাদের নজর দিতে হবে, কারণ হচ্ছে যে ক্যান্সার রোগটা, সো এটা যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করে চিকিৎসার দিকে আগাতে পারবো ততই রোগীর জন্য মঙ্গলজনক। পাশাপাশি আমরা যদি মানে মলিকুলার টেস্টের কথা যদি আমরা বলি, যেমন ব্র্যাকা 1, 2 এগুলো বলা হচ্ছে, HRD আছে, হোমোলোগাস রিকম্বিনেন্ট ডেফিসিয়েন্সি, এটাও একটা এই ধরনের জেনেটিক টেস্ট, যেটার মাধ্যমে কিন্তু এই চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী ফলো আপ, চিকিৎসা পদ্ধতির মধ্যে যে পার্থক্য সেই জিনিসগুলো করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত আপনি যেটা বলছিলেন যে বৃহৎ পরিসরে কিন্তু এখন পর্যন্ত এই টেস্টগুলো শুরু হয়নি, কিন্তু আমাদের দেশে অবশ্যই মলিকুলার ল্যাব প্রতিষ্ঠা হওয়া দরকার, কারণ এটি আসলে আরও বিস্তৃত করা দরকার এবং সবাই যাতে সেবাটি সুবিধাটি পায়। আমি মূল জায়গাটি চলে আসি রোমানা, আমরা চিকিৎসার যদি চিন্তা ভাবনা করি যে একটি ডায়াগনোসিস হলো আপনারা করলেন, সেক্ষেত্রে চিকিৎসার অপশনগুলো কি? এবং আরেকটা তার আগে প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে বায়োপসির একটি গুরুত্ব থেকে থাকে, এক্ষেত্রে কি বায়োপসিটি আসলে যদি আপনার সার্জিক্যাল কোনো অপশনে যান তাহলে করে থাকেন, নাকি আলাদাভাবে আগে বায়োপসি করে নেন? যখন আমরা ডায়াগনোসিস করলাম যে এটা ওভারিয়ান ক্যান্সার, তখন আসলে আমরা নেক্সট স্টেপটা ডিপেন্ড করে এটা স্টেজিংয়ের উপরে। যদি এটা দেখা যায় খুব অ্যাডভান্স স্টেজ, অতিরিক্ত ছড়িয়ে গিয়েছে এবং এটা সার্জারি করা আসলে পসিবল না, ধরেন লাঙে চলে গিয়েছে, লিভারের ভেতরে ঢুকে গিয়েছে, তখন আমাদের প্ল্যান থাকে যে প্রথমে কেমোথেরাপি দিয়ে তারপর সার্জারি করা। তো সেক্ষেত্রে আমাদের ওই ক্যান্সারযুক্ত যে ওভারিয়ান টিউমার, ওখান থেকে একটা বায়োপসি নিয়ে তারপর টেস্ট করে কেমোথেরাপিটা দেওয়া হয়। কিন্তু যদি আমাদের ডিজিজটা যদি অত ছড়িয়ে না থাকে, কিছুটা আর্লি স্টেজে থাকে, যখন মনে হয় যে আমরা সার্জারি করতে পারবো, করে সম্পূর্ণ রিমুভ করতে পারবো, তখন আমরা অপারেশনের আগে কোনো বায়োপসি নেই না,
তখন আমরা যেটা করি সার্জারি করার সময় আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি বলি, তখন আমরা পাঠিয়ে দেই এবং তখন আমরা আমাদেরকে অন কলে জানিয়ে দেয় যে হ্যাঁ এটা ম্যালিগনেন্ট। তখন আমরা ম্যালিগনেন্সির মতো করে সার্জারি করে দিই এবং সার্জারির পরেও কিন্তু তার কেমোথেরাপি পেতে হয়। তবে কখনো কখনো যে আপনি বললেন যে স্টেজ 1-এ খুব কম পেশেন্ট আসে, তবে লাকিলি আমরা কিছু কিছু পেশেন্ট পাই যে ওভারিয়ান ক্যান্সারটা শুধুমাত্র ওভারিতেই কনফাইন্ড, বাইরে কোথাও ছড়ায়নি। যদি আমরা সার্জারি করার পরেও হিস্টোপ্যাথোলজি করে বলে যে না তার কোথাও কিছু ছড়ায়নি, তখন আসলে তার আর কোনো কেমোথেরাপিরও প্রয়োজন পড়ে না। তো এই শুধুমাত্র সার্জারিতেই সে কমপ্লিট ট্রিটমেন্ট পেয়ে থাকে। সুতরাং স্টেজ ওয়াইজ আসলে থেরাপিটা ডিপেন্ড করে এবং বায়োপসি কখন নিব সেটাও আসলে স্টেজের উপর ডিপেন্ড করে। যেটা আমার যোগ করবেন, আমি তার আগে জানতে চাই যে আসলে একটি ট্রিটমেন্ট অপশন তো সার্জিক্যাল অপশন তো রয়েছে শুরুতে যদি সেটি ধরা পড়ে, কিন্তু এছাড়া আসলে মূল ট্রিটমেন্ট অপশনগুলো কি কি? এক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, অন্যান্য কিছু রোল রয়েছে কিনা সেটা একটু বলুন। ধন্যবাদ। চিকিৎসার অংশটাতে ডেফিনেটলি আসছি। তার আগে ডক্টর রুমানার সাথে যেটা অ্যাড করতে চাই, যেটা আমাদের জন্য খুব দরকার, সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট কিন্তু আমরা পাই যে দেখা যাচ্ছে যে হয়তো এফএনএসি বা বায়োপসি করে ফেলেছে এবং করার পরে দেখা যাচ্ছে সেই ট্র্যাক্ট বরাবর, অর্থাৎ যেদিক দিয়ে সেই নিডলটা দেওয়া হয়েছিল সেই ট্র্যাক বরাবর ডিজিজ নিয়ে অনেক অ্যাডভান্স স্টেজ নিয়ে চলে আসছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে যে এই ধরনের অসুখ, এই যে ওভারিয়ান ক্যান্সার যেটা বলছে, এই ধরনের অসুখ কিন্তু অবশ্যই গাইনি অনকোলজিস্ট অথবা গাইনোকোলজিস্ট যারা এই ক্যান্সার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন, জড়িত আছেন, কাজ করছেন এটা নিয়ে, এবং অনকোলজিস্ট, এদের পরামর্শের মধ্যেই কিন্তু আসলে এই পরীক্ষা নিরীক্ষাগুলোতেও যাওয়া উচিত। এটা হচ্ছে একটা বিষয়। চিকিৎসার বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন। ওভারিয়ান ক্যান্সারের প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি। এখন সার্জারিটা কখন করা হবে ডিপেন্ডস অন স্টেজের উপর ডিপেন্ড করছে। এবং এই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ গাইনি অনকোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যারা এই ক্যান্সার চিকিৎসাটার সাথে জড়িত থাকেন ওভারিয়ান ক্যান্সারের, তার পাশাপাশি অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট যিনি পরীক্ষাগুলো করেন, রেডিওলজিস্ট যারা সিটি স্ক্যান, এমআরআই বা পেট সিটি স্ক্যান, নিউক্লিয়ার মেডিসিনের লোকজন আছেন, এনাদের সমন্বয়ে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেটার মাধ্যমেই কিন্তু একটা স্পেসিফিক রোগীর চিকিৎসার সিদ্ধান্ত হওয়া উচিত যে কোন চিকিৎসাটা আগে হবে, কোন চিকিৎসাটা পরে হবে, কোনটা সিকোয়েন্সটা কি হবে, সেটা সম্মিলিত একটি সিদ্ধান্ত আসা। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এটা সত্যি কথা যে এখন পর্যন্ত একদম সব জায়গায় যে একই ছাদের তলে একসাথে বসে এই চিকিৎসার প্ল্যান করা এটা কঠিন, কিন্তু সায়েন্সের আধুনিকতার কারণে আমরা কিন্তু ভার্চুয়ালি অনেক টিউমার বোর্ড করার মাধ্যমে কিন্তু এই ধরনের পেশেন্টগুলোর সিদ্ধান্ত নিতে পারি। তাহলে অন্তত একবার যদি একটা পেশেন্টের জন্য যদি 10 মিনিটের জন্য বসা হয়, তাহলেও কিন্তু একটা ফ্রুটফুল একটা এভিডেন্স বেস সিদ্ধান্ত নেওয়া সম্ভব, যেটা কিন্তু একা একা আমি অনকোলজিস্ট, উনি গাইনোকোলজিস্ট যদি একা একা চিন্তা করেন, তাহলে কিন্তু আমাদের অন্যদের পার্টগুলো কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে। এই কথাটি ভীষণ গুরুত্বপূর্ণ বলেছেন, যে এটি একেবারেই শুরু হওয়া দরকার। এবং আমার মনে হয় এখন অনেক সরকারি বেসরকারি পর্যায়েও টিউমার বোর্ড অথবা যেটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বললেন সেটির সূচনা হয়েছে। এটি একটি ভালো দিক। আমি ক্যান্সার হসপিটালে আসলে যোগ করতে চাচ্ছি যে ক্যান্সার হসপিটালে আসলে অনেক দিন থেকেই টিউমার বোর্ডের সুবিধা আছে। তো আমরা যখন মনে করি যে হ্যাঁ এটা কমপ্লিটলি সার্জিক্যালি রিসেক্টেবল, তখন আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিয়ে সার্জারি করবো। কিন্তু যেগুলো অ্যাডভান্স স্টেজে যায় ওনাদেরকে আমরা কিন্তু ক্যান্সার টিউমার বোর্ডে সেন্ড করি। তো ওখানে মেডিকেল অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট, রেড ইমেজিং স্পেশালিস্ট ওনারা থাকে এবং ওনাদের সম্মিলিত ডিসিশনে আসলে ডিসিশনটা নেওয়া হয় যে উনি আসলে আগে কেমোথেরাপি পাবেন এবং কেমোথেরাপি পাওয়ার পরে কয়টা সাইকেল উনি পাবেন, কি শিডিউল দিয়ে পাবেন, ওখানে ওই টিউমার বোর্ডের ডিসিশনটা নিয়ে হয়, মানে গাইডলাইন বা পাথওয়ে তৈরি করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আসলে চলতে থাকে। আসলে আমি ডক্টর আরমান যেটা বলছি যে বর্তমান বিশ্বে এই ওভারিয়ান ক্যান্সারের আসলে আধুনিক ট্রিটমেন্টগুলো কি কি আসলে শুরু হয়েছে, এক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ভূমিকাটি কেমন রয়েছে? কেমোথেরাপি বহুদিন থেকেই তো ওভারিয়ান ক্যান্সার চিকিৎসার সাথে সম্পৃক্ত। নিও অ্যাডজুভেন্ট একটা কথা আছে, অর্থাৎ অপারেশনের আগে, মানে ডেফিনিটিভ চিকিৎসার আগে, অপারেশনের আগে যদি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজনীয়তা মনে করা হয়, তাহলে যখন যে কেমোথেরাপি দেওয়া হয় এটাকে নিও অ্যাডজুভেন্ট বলা হয়। আবার অপারেশন হয়ে যাওয়ার পরে অ্যাজ পার স্টেজ যদি কেমোথেরাপি দিতে হয় সেটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এটা একটা ইম্পর্টেন্ট চিকিৎসা। রেডিওথেরাপি একটা সময় ওভারিয়ান ক্যান্সারে ব্যবহৃত হতো, হোল অ্যাবডোমিনাল রেডিওথেরাপি হিসেবে রেডিওথেরাপি ব্যবহৃত হতো। এখন রেডিওথেরাপির রোলটা আসলে ওভারিয়ান ক্যান্সারে একেবারেই নাই বললেই চলে। তবে হ্যাঁ, কখনো কখনো দেখা যাচ্ছে যে সিভিয়ার পেইন কোনো কিছু দিয়েই কন্ট্রোল হচ্ছে না, ম্যাসটা রয়ে গেছে, যেটা হয়তো বা দেখা যাচ্ছে যে কেমোথেরাপি বা অন্যান্যভাবে সার্জিক্যালিও পসিবল না, এরকম বিভিন্ন প্যালিয়েটিভ সেটিংয়ে কিন্তু রেডিয়েশনের মাধ্যমে পেশেন্টের কষ্ট কমানোর জন্য কিন্তু ওভারিয়ান ক্যান্সারে এখনও রেডিয়েশনের একটা ব্যবহার রয়েছে। আচ্ছা,
আর এছাড়া বেশ কিছু টার্গেটেড থেরাপি রয়েছে মলিকুলার টেস্টের সাথে জড়িত, আবার মলিকুলার টেস্ট নেগেটিভ থাকলেও কিছু কিছু দেওয়া যায়। যেমন আমরা যদি নাম বলতে চাই, যেমন পার্প ইনহিবিটর বলা হয়, অর্থাৎ ওলাপারিপ, নিরাপারিপ, এরকম কিছু ওষুধ রয়েছে এবং এই ওষুধগুলো কিন্তু আমাদের দেশে রেডিলি অ্যাভেলেবেল এখন, এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কিন্তু চেষ্টা করছে যে এই ওষুধগুলোকে কিভাবে রোগীদের নাগালের মধ্যে নিয়ে আসা যায়, খরচগুলোকে সহজলভ্য করা যায়। কারণ হচ্ছে যে লং টাইম, অনেক সময় ধরে চিকিৎসা চালাতে হয়, তাতে যদি এটা তাদের হাতের মধ্যে থাকে, নাগালের মধ্যে থাকে, তাহলে কিন্তু রোগী এই চিকিৎসাটা চালিয়ে যেতে পারে। সো এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমাদের দেশে আছে। আর এর পাশাপাশি আপনি ইমিউনোথেরাপির নাম শুনে থাকবেন। ইমিউনোথেরাপি কিন্তু এখন খুব প্রমিজিং একটা সাবজেক্ট ইন ডিফারেন্ট ম্যালিগনেন্সিস। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন গবেষণা হচ্ছে এবং বিভিন্ন গাইডলাইন আসছে যে ইমিউনোথেরাপির মাধ্যমে বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম, সেটাকে মডিউলেট করার মাধ্যমে এই ক্যান্সারটাকে ট্রিট করা যায় কিনা। জি, অসংখ্য ধন্যবাদ আরমান, আপনি মোটামুটি সংক্ষিপ্তভাবে অনেকগুলো জায়গায় আসলে উল্লেখ করেছেন। একটা রুমানা, যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আমাদের প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা, দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি দুটি জায়গাতেই ক্যান্সার চিকিৎসা রয়েছে, বিশেষ করে ওভারিয়ান ক্যান্সারের কথা, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই সেবাটি কিন্তু অনেকটাই আসলে অনেক সময় দুর্লভ হয়ে যায়, কঠিন হয়ে যায়, এবং একটি শুধুমাত্র ক্যান্সার ইনস্টিটিউট যেটি রয়েছে সেটি তাদের শিডিউল অনেক কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জায়গাটিতে আসলে কাজ করার সুযোগ কতখানি রয়েছে, মানে আরো কতখানি গুরুত্ব দেওয়া উচিত মনে করেন আপনি? এই বিষয়টাতে আসলে অনেকখানি গুরুত্ব দেওয়া উচিত, কারণ দেখা যায় যে যেখানেই আমাদের ক্যান্সার সাসপিশন করা হয়, ইভেন দেখা যায় সামান্যতম সাসপিশন থাকলেও পেশেন্টগুলোকে ক্যান্সার হসপিটাল বা টারশিয়ারি হসপিটালগুলোতে রেফার করা হয়, তার জন্য প্রচুর একটা বার্ডেন তৈরি হয়। এবং বার্ডেনের সাথে একই রকমভাবে বলা যায় যে তাদের প্রপার যে কোয়ালিটি অফ সার্ভিস সেটাও প্রোভাইড করা সম্ভব হয় না। দেখা যায় অনেক দিন সময় লেগে যায় তাদের কিউতে আসতে। তো এটার জন্য সরকারিভাবে কিছু স্টেপ নেওয়া হয়েছে অলরেডি, মানে 8টি ডিভিশনে আলাদা আলাদা করে ক্যান্সার হসপিটাল তৈরি করার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটি হয়তো কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। তখন যদি এটা ডিসেন্ট্রালাইজ হয়, তখন হয়তো আমরা এইটার সমাধানটা পাবো আশা করি, সহজ হবে আশা করি। কিন্তু এই পর্যন্ত মানে টিল নাও এটা আসলে খুবই সরকারি লেভেলে এটার মানে সেন্ট্রালাইজড যেহেতু পুরো সিস্টেমটা, সেহেতু সমস্ত বার্ডেন আসলে হসপিটাল কেন্দ্রিক হয়ে থাকে, এটা একটা সমস্যা। তবে ওই যে অ্যাওয়ারনেসের বিষয়টা, এটা আসলে আমরা পেরিফেরিতেও কিন্তু করতে পারি। অ্যাওয়ারনেসের বিষয়টা সেটা কিন্তু আমরা পেরিফেরি থেকেই পেশেন্টদেরকে করতে পারি, কিন্তু ট্রিটমেন্ট পোর্শনটা আসলে সেন্টারে চলে আসার একটা বার্ডেন আছে। কিন্তু ওই যে ফিউচারে আমরা আশা করি এটা ডিসেন্ট্রালাইজড হবে। একেবারেই। ডাক্তার আরমান, আমরা যদি এটার সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করি, যে একজন ওভারিয়ান ক্যান্সার পেশেন্ট তার পরবর্তী যে সামাজিক যে প্রতিবন্ধকতা তাকে পার করে চিকিৎসা পর্যন্ত আসতে, এবং চিকিৎসা পরবর্তী সময়েও তাকে যে ধরনের হ্যাজার্ড বহন করতে হয়, সেই সম্পর্কে আসলে আপনাদের কাউন্সেলিংটি কীরকম হয়ে থাকে, বা তার জীবনধারার পরিবর্তনটি আসলে কেমন আপনারা পরামর্শ দিয়ে থাকেন? ধন্যবাদ। ক্যান্সার, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার যে একটা ডিজিজ, এটাকে আসলে একটা রোগ হিসাবে ধরা এটাই হচ্ছে মানুষের মানসিকতার মধ্যে আসা উচিত। আদারওয়াইজ এটাকে যদি আমি প্রথম থেকেই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করি রোগীর মধ্যে, রোগীর স্বজনদের মধ্যে, তার পারিপার্শ্বিকতার মধ্যে, তাহলে তো সবাই এটা থেকে চাইবে, আমরা সবাই চাই যে খারাপ জিনিসটা থেকে দূরে থাকছে, তাই না? এটা অন্যান্য রোগের মতন একটা রোগ। হ্যাঁ, ডেফিনেটলি ক্যান্সার একটা ভয়াবহ রোগ, এবং এই রোগের জন্য কিন্তু চিকিৎসা পদ্ধতি রয়েছে। চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক রোগী কিন্তু সারভাইভ করে। আমরা জানি যে গতকালকেও ওয়ার্ল্ড সার্ভাইভার ডে গেল, যেটার মধ্যে কিন্তু অনেক ক্যান্সার সার্ভাইভাররা আসলে এটার সাথে জড়িত। তো দেখা যায় যে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু অনেক মানুষ আসলে সার্ভাইভ করে, এবং তারা হচ্ছে যে সামাজিক তাদের অবদান রেখে চলেছে। সো তাদেরকে আসলে একজন সাধারণ মানুষের হিসেবে কাউন্ট করতে হবে। অবশ্যই, আমি এই জায়গাতে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ ডক্টর রুমানা, আপনার কাছে জানতে চাই যে ক্যান্সারের সাথে বসবাস, মানে বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার যাদের রয়েছে, তাদের পরবর্তী জীবনধারা, তাদের ফলো আপ, একেবারে যদি সংক্ষিপ্ত দু একটি কথা আমাদের। ধন্যবাদ। আসলে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ফলো আপটা একটা অতি জরুরি বিষয়। আমরা ট্রিটমেন্ট করেছি বা করা হলো, তার মানে এই না যে তুমি এটা রিকারেন্স রেট খুব বেশি, যার জন্য আমাদেরকে একটা শিডিউল আছে, যেমন ট্রিটমেন্ট কমপ্লিট করার প্রতি 3 মাস পর পর তাকে এসে আমাদের সাথে তো কথা বলতে হয়, আমরা তখন তাকে এক্সামিন করি, দেখি, এবং এভাবে 3 মাস পর পর প্রথম 2 বছর আসতে হয়, এবং পরবর্তী 3 বছর যদি দেখি এই 2 বছর উনি ভালো আছেন, তাহলে তার গ্যাপটা আমরা বাড়িয়ে দিই, যে পরবর্তী 3 বছর উনি 6 মাস পর পর আসবেন। এবং যদি আল্লাহর রহমতে তারা 5 বছর সুস্থ থাকেন, তাহলে তারা ইয়ারলি আসতে পারেন।
এবং তাদেরকে তখন আমরা শুধু এই ফলো আপ ভিজিটের যে শুধু আমরা এক্সামিন করি তা না, আমরা বিভিন্ন ধরনের তাদের লাইফস্টাইল মডিফিকেশন, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং তাদের ইমোশনাল যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি, যাতে তারা পর তাদের নর্মাল লাইফে তারা ফিরে যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর রোমানা এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আরমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ চ্যানেল 24-কে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে যে কথাগুলো উঠে এসেছে যে ওভারিয়ান ক্যান্সার আসলে সাইলেন্ট কিলার কাজে যে কোনো ধরনের লক্ষণ সেটি যদি সেই সিস্টেমের সাথে সংশ্লিষ্ট না হয়, তাও আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং সেটির যথাযথ স্ক্রিনিং বা রোগ নিরূপণের মাধ্যমে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, তত এর বেঁচে থাকার বা সার্ভাইভাল রেটের সম্ভাবনা বাড়বে। এবং একই সঙ্গে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, স্বাভাবিক খাদ্যাভ্যাস এবং ঘুম, এবং যাদের পারিবারিক ইতিহাস রয়েছে তাদেরকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।